হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের বাড়িতে কতগুলো গরিব মানুষ এসেছে। আমরা এই রোজার মাসে 50 জন গরিব মানুষকে আমাদের বাড়িতে ইফতার খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছি। এনারা আগামী 1 মাস মানে পুরো রোজার মাসটা আমাদের বাড়িতে ইফতার করতে আসবে। এই যে আমাদের বাড়িতে ইফতার করতে এসে কেমন লাগছে তোমাদের? ওমা, শুনছো? আমি একটা দারুণ খবর পেয়েছি। আর 1 মাস পরেই তো রোজা শুরু হচ্ছে। আমি শুনলাম এবার রমজান মাসে মহিমা কাকিমা প্রত্যেকদিন 30 জন মানুষকে ইফতার খাওয়াবে। আমাদের পাড়ায় সবাই কথাটা জেনে গেছে, আর সবাই কিন্তু মহিমা কাকিমার খুবই প্রশংসা করছে। আরে আমরা কি ওর থেকে কম নাকি? ও 30 জনকে প্রত্যেকদিন ইফতার খাওয়াবে, তাই তো? আমরা 50 জনকে প্রত্যেকদিন ইফতার খাওয়াবো, কিন্তু তার আগে 50 জন গরিব ব্যক্তিকে জোগাড় করতে হবে যারা আমাদের বাড়িতে এসে 1 মাস ধরে ইফতার খাবে। তবে এত গরিব মানুষকে কোথায় পাবো বলতো? আরে গরিব মানুষকে খুঁজে বের করা কোনো কঠিন কাজ নয়, আমি সে ব্যবস্থা করে দেব। কিন্তু তার আগে তুমি এটা নিয়ে চিন্তা করো যে 50 জনকে ইফতার খাওয়ানোর কথা বলছো, সেই 50 জনের ইফতারের আয়োজন কে করবে? ইফতারের আয়োজন করা মানে বিভিন্ন রকমের খাবার তৈরি করা। আমাদের বাড়িতে কিন্তু কাজের বউ নেই, আর আমি কিন্তু আগেই বলে দিচ্ছি আমি কোনো কাজ করতে পারবো না, কারণ রোজা রেখে বাড়ির কাজ করলে আমার খুব কষ্ট হয়। টুকটুকির কথা শুনে তার মা সোনালী খুবই চিন্তায় পড়ে। আর অনেক ভাবনা চিন্তা করার পর সোনালী তার বড় ছেলের বিয়ে দেবে বলে ঠিক করে। আর সে খুবই তাড়াহুড়ো করে তার বড় ছেলের জন্য রিনা নামে এক মেয়েকে পছন্দ করে। রিনা খুবই সংস্কারী এবং ঘরোয়া প্রকৃতির মেয়ে ছিল। সেই সাথে রাজু যেহেতু সবসময় তার বাবা মায়ের সব কথা শুনে চলে, তাই সে বাবা মায়ের কথা শুনে 2-1 সপ্তাহের মধ্যেই রিনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, যার ফলে সোনালী এবং তার 2 মেয়ে খুবই খুশি হয়। যাক, এবার আর আমার কোনো চিন্তা নেই। 4 দিন পরেই রোজা শুরু হচ্ছে, বাড়িতে বৌমা চলে এসেছে। এখন আমি 50 জন গরিব ব্যক্তিকে প্রত্যেকদিন ইফতার খাওয়াতে পারবো। সোনালী, তুই কিন্তু 50 জন গরিব মানুষকে খুঁজে বের কর। আর কিন্তু বেশি দিন সময় নেই। শুনলাম মহিমাদের বাড়িতে রোজার মাসে প্রত্যেকদিন যারা ইফতার খাবে তারা নাকি ওদের বাড়িতে এসে নাম লিখিয়ে দিয়ে গেছে। আরে মা, তুমি চিন্তা করছো কেন? আমি ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাদের বাড়ির অ্যাড্রেস পোস্ট করে দিয়েছি, আর বলে দিয়েছি যে কোনো এলাকা থেকে গরিব মানুষেরা আমাদের বাড়িতে এসে ইফতার করতে পারবে। তবে 50 জনের বেশি কাউকে ইফতার দেওয়া হবে না, এটাও কিন্তু আমি বলে দিয়েছি। কারণ 50 জনের বেশি লোকজনকে খাওয়াতে গেলে আমাদের কিন্তু অনেক টাকা খরচা হয়ে যাবে মা। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। এবার আমিও দেখি ওই মহিমা আমাদের সামনে কিভাবে টেক্কা দেয়। এভাবেই দেখতে দেখতে রোজা শুরু হয়ে যায়। আর প্রথম রোজার দিন সোনালী এবং তার পরিবারের সকলেই রোজা রাখে। আর সেদিন সকালবেলাতেই সোনালী তার বৌমা রিনার কাছে গিয়ে বলে, বৌমা, তোমাকে একটা দরকারি কথা বলার আছে। এই রোজার মাসে আমাদের বাড়িতে প্রত্যেক দিন 50 জন গরিব মানুষ ইফতার খেতে আসবে, তাই আমাদেরকে কিন্তু আজকে 50 জনের ইফতারের আয়োজন করতে হবে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে রিনা খুবই খুশি হয়। বাহ, এটা তো খুব ভালো উদ্যোগ। শুনে খুবই ভালো লাগলো যে আপনারা এরকম পুণ্যের কাজ করেন। কিন্তু 50 জনের ইফতারের আয়োজন করতে হলে আমাদেরকে তো বাজার থেকে অনেক অনেক ফলমূল, তরকারি আরো অনেক কিছু কিনে নিয়ে আসতে হবে। কি কি কিনতে হবে আপনি লিস্ট করে দিন। আমি আমার 2 ননদকে নিয়ে বাজারে চলে যাচ্ছি। আমরা কোথাও যেতে পারবো না। রোজা করে আমরা বাইরে বেরোই না, কারণ রোজা রেখে বাইরে বেরোলে রোদের মধ্যে আমাদের মাথা ঘুরে যায় আর ভীষণ জল পিপাসা পাই। তাই আমরা 2 বোন তোমার সাথে কোথাও যেতে পারবো না। তুমি মায়ের সঙ্গে বাজারে যাও। আরে না না, আমি তো আরোই যেতে পারবো না, কারণ আমারও তো বয়স হয়েছে। এই বয়সে রোজা করা মানে কতটা কষ্টের ব্যাপার তোরা তো বুঝতেই পারছিস। আমার তো বাইরে না বেরিয়েই বন বন করে মাথা ঘুরছে। বাইরে বেরোলে আমি তো অজ্ঞান হয়ে পড়ে যাব। বৌমা, আমি তোমাকে লিস্ট করে দিচ্ছি, তুমি একা একা বাজারগুলো করে নিয়ে এসো। কিন্তু মা, আপনাদের এখান থেকে বাজারটা তো অনেক দূরে। অত দূর থেকে আমি ভারী ভারী ফলের ব্যাগ কি করে নিয়ে আসবো? আর 50 জনের ইফতার মানে বিভিন্ন রকমের জিনিস কিনতে হবে। আমার সঙ্গে 2-1 জন গেলে খুব ভালো হয়। আমার বাজার করা হয়ে গেলে আমি তোমাদেরকে ফোন করব। তোমরা শুধু বাজার থেকে ব্যাগগুলো নিয়ে আসবে, তাহলেই হবে। এই বলে রিনা বাজার করতে চলে যায়। আর সে বাজার থেকে বিভিন্ন রকমের ফলমূল কেনে। মুদিখানার দোকান থেকে চাল, ডাল, আটা, ময়দা, চিনি, দুধ, ছোলা, মটর আরো বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেয়। সেই সাথে ডেজার্ট বানানোর জন্য কিছু দরকারি জিনিসপত্র কেনে। আর এভাবে সমস্ত কিছু কেনা হয়ে গেলে রিনা বড় বড় 5টা ব্যাগের মধ্যে সবকিছু ভরে নেয়। আর এমন সময় সে তার 2 ননদকে ফোন করতে শুরু করে। কিন্তু টিনার 2 ননদ ইচ্ছাকৃতভাবে বউ
বৌদির ফোন ধরতে চায় না। তারা দুই বোন তখন ঘরে এসি চালিয়ে শুয়ে থাকে। তাই বাধ্য হয়ে রিনা ভারী ভারী বাজারের ব্যাগগুলো একা একা বাড়িতে বয়ে বয়ে নিয়ে আসে। আর যেহেতু রিনার রোজা করে থাকে তাই তার ভীষণই কষ্ট হয়। মা, টুকটুকি আর টিয়াকে আমি কতবার ফোন করলাম, কিন্তু ওরা বাজারে কিছুতেই গেল না। যাই হোক, আমি সবকিছু নিয়ে এসেছি, এবার আপনি কি করবেন করুন। এখন থেকে রান্না বান্না শুরু করে দিতে হবে, তা না হলে তো দেরি হয়ে যাবে। আপনি আপনার দুই মেয়েকে ডেকে নিয়ে আসুন, আর আপনিও আমার সঙ্গে রান্নাঘরে চলুন। তাড়াতাড়ি সমস্ত কিছু রান্না বান্না করে নিন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা কিছু করতে পারবো না, যা করার তোমাকেই করতে হবে। এমনি এমনি কি আমার ছেলেটার রোজার আগে আমি বিয়ে দিয়ে বাড়িতে বৌমা নিয়ে এসেছি? তোমাকে একাই সব আয়োজন করতে হবে, কারণ রোজা রেখে আমরা কোনো কাজকর্ম করতে পারবো না। তুমি এখন থেকে রান্না বান্না শুরু করে দাও, সন্ধ্যাবেলা আমরা বরং তোমাকে হেল্প করে দেব কিছু। শাশুড়ি মা এমন কথা বললে রিনার কিছু করার থাকে না। সে একাই 50 জনের ইফতারের আয়োজন করতে শুরু করে দেয়। আর রিনাকে আজকে 50 জন মানুষের ইফতারের জন্য বিভিন্ন রকম খাবারের আয়োজন করতে বলা হয়, যেমন বিভিন্ন রকমের ফলমূল, বিভিন্ন রকমের ডেজার্ট, শরবত, আইসক্রিম, লস্যি, চিকেন টিকিয়া, চিকেন কাবাব, আলুর পকোড়া, সিমুই, পায়েস, আরো অনেক কিছু। বেচারি রিনা একা একা সারাদিন ধরে রান্নাঘরে রান্নাবান্না করতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে ইফতারের সময় হয়ে আসে। তখন একে একে গরিব ব্যক্তিরা সোনালীর বাড়িতে ইফতার করতে চলে আসে। প্রথম রোজাতে আমাদের বাড়িতে আসার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। চলো চলো ভেতরে চলো। বৌমা, সবাই ইফতারের প্লেটগুলো নিয়ে এসো। আরে না না, দাঁড়াও দাঁড়াও, এখন কাউকে ঢুকতে দিও না, আমি ভিডিও শুট করব। আজকে প্রথমবারের মতো আমাদের বাড়িতে 50 জন গরিব মানুষ ইফতার করতে এসেছে। লোকজনকে দেখাতে হবে না? বিশেষ করে ওই মহিমা কাকিকে তো দেখাতেই হবে। আমি এই 50 জন মানুষের ইফতার খাওয়ার ভিডিও শুট করে ফেসবুক, ইনস্টাগ্রামে আপলোড করব। তাহলে লোকজন আমাদের খুব নাম করবে। এই বলে টুকটুকি ক্যামেরা অন করে দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। আর একে একে 50 জন গরিব মানুষ তাদের বাড়িতে প্রবেশ করলে রিনা একা হাতে সবাইকে খাবার পরিবেশন করতে শুরু করে। কিন্তু রিনার কোনো কাজে কেউ কোনোরূপ সাহায্য করে না। টুকটুকি, টিয়া, তোমরা কি করছো? আমাকে একটু হেল্প করো না। 50 জন মানুষকে আমি একা একা কিভাবে ইফতার পরিবেশন করব? তোমরা রান্নাঘর থেকে ইফতারের প্লেটগুলো নিয়ে এসো, আমি সব রেডি করে রেখেছি। এটুকু কাজ তো তোমরা করতেই পারো, বলো? আরে আমরা এখন এসব করতে পারবো না, আমরা এখন ফেসবুকে লাইভ করব। 50 জন গরিব মানুষ আমাদের বাড়িতে বসে বসে ইফতার খাবে, সেটা আমরা লাইভে দেখাবো। তুমি যাও যাও, সবাইকে তাড়াতাড়ি ইফতার খেতে দাও। এই বলে টিয়া ফেসবুকে লাইভ করতে শুরু করে দেয়। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের বাড়িতে কতগুলো গরিব মানুষ এসেছে। আমরা এই রোজার মাসে 50 জন গরিব মানুষকে আমাদের বাড়িতে ইফতার খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছি। এনারা আগামী 1 মাস মানে পুরো রোজার মাসটা আমাদের বাড়িতে ইফতার করতে আসবে। এই যে আমাদের বাড়িতে ইফতার করতে এসে কেমন লাগছে তোমাদের? এভাবে গরিব মানুষজনকে ইফতার খেতে দিয়ে টুকটুকি এবং টিয়া দুই বোন তাদেরকে ভীষণ পরিমাণে বিরক্ত করে। আর গরিব ব্যক্তিরা কিছুতেই ক্যামেরার সামনে ইফতার খেতে পারে না, তারা ভীষণই লজ্জিত বোধ করে। টুকটুকি, টিয়া, এসব তোমরা কি করছো? ওনাদেরকে বাড়িতে ডেকেছো, ওনাদেরকে শান্তি করে খেতে দাও। এরকম ইফতারের প্লেট সামনে রেখে তোমরা লাইভ ভিডিও করছো, ভিডিও শুট করছো, এগুলো একদম ঠিক নয়। এই পবিত্র রমজান মাসে তোমরা পুণ্য অর্জন করতে গিয়ে পাপ করে ফেলছো। এই তুমি একদম বেশি বকবে না তো। আমাদের বাড়িতে এতজন মানুষ ইফতার খেতে এসেছে, আমরা সেটা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে দেখাবো না? এভাবেই টুকটুকি এবং টিয়া তাদের বৌদির কথা শোনে না। তারা বাড়িতে আসা অতিথিদের ইফতার করার সময় ভীষণই বাজে রকম ভাবে অপমান করে, যার ফলে কিছু মানুষজন ঠিকমতো খাওয়া দাওয়া না করেই চলে যায়। আরে আপনারা না খেয়ে চলে যাচ্ছেন কেন? আপনাদের প্লেটে তো এখনো খাবার আছে। দয়া করে আপনারা সব খাবার খেয়ে তারপর যাবেন। আর আপনাদের জন্য কিন্তু রাতের খাবারে বিরিয়ানি আছে, আপনারা বসুন, আমি একটু পরে আপনাদেরকে বিরিয়ানি পরিবেশন করব। না না, তোমাদের ব্যবহার দেখে আমাদের পেট ভরে গেছে। আমাদেরকে নিমন্ত্রণ করে তোমাদের বাড়িতে ইফতার খেতে ডেকেছো, এরকম ভাবে ক্যামেরা করে লোকজনকে দেখাচ্ছ। আমাদের কি কোনো মান সম্মান নেই? আমি আর আমার পরিবার কাল থেকে তোমাদের বাড়িতে আসবো না। দয়া করে আমাদের ক্যামেরা করো না, আমরা কাল থেকে অন্য বাড়িতে ইফতার করতে যাবো। না না, দয়া করে এরকম করবেন না। আমি আপনাদের কাছে আমার পরিবারের হয়ে ক্ষমা চাইছি। আমি তো আপনাদের আপ্যায়নে কোনো কমতি রাখিনি। তাহলে দয়া করে আপনারা আমার কথাটা শুনুন। এভাবেই রিনা সেই ব্যক্তিদেরকে বাড়িতে আটকে রাখার চেষ্টা করে। রিনার কথা শুনে কিছুজন সেখানে বসে খাবার খেলেও অনেকেই চক্ষু লজ্জার ভয়ে খাবার ফেলে রেখে বাড়ি ফিরে যায়।
মা দেখেছো আমরা কেমন ভুলভাল মানুষজনকে নিমন্ত্রণ করে ফেলেছি। এবার থেকে একেবারে অরিজিনাল গরিব মানুষদের নিমন্ত্রণ করতে হবে, যারা একেবারে প্লেট পরিষ্কার করে খাবার খেয়ে বাড়ি যাবে। আমাদের কত খাবার নষ্ট হলো। এভাবে সেই দিনটা কাটে। আর পরের দিন রিনার শ্বশুর বাড়িতে মাত্র 19 জন গরিব ব্যক্তি ইফতার করতে আসে। আর যা দেখে সোনালী এবং তার 2 মেয়ে ভীষণই অবাক হয়। কি ব্যাপার রে, আজকে মাত্র 19 জন আমাদের বাড়িতে এলো কেন? আর বাকিরা কোথায় গেল? ইফতারের সময় তো হয়েই এলো, এতক্ষণে তো সবার চলে আসার কথা। কি জানি, আমার মনে হচ্ছে ওরা নিশ্চয়ই অন্য কোনো বাড়িতে খাবার খেতে চলে গেছে। আমরা এত বিভিন্ন রকমের খাবার দিচ্ছি, তাতে ওদের পোষাচ্ছে না। আসলে এরকম গরিব মানুষদের প্রচন্ড লোভ, এরা যেখানেই ভালো অপশন পায় সেখানেই ছুটে পালায়। টুকটুকির মুখে এরকম কথা শুনে সেখানে উপস্থিত গরিব ব্যক্তিদের খুবই খারাপ লাগে, তাই তারাও খাওয়া দাওয়া না করে নিজেদের বাড়িতে চলে যায়। এভাবেই দিনের পর দিন রিনার শ্বশুর বাড়িতে গরিব ব্যক্তিদের পরিমাণ ক্রমশ কমতে থাকে। অন্যদিকে সোনালীর প্রতিবেশী মহিমার বাড়িতে গরিব ব্যক্তিদের সংখ্যা আরো বাড়তে থাকে, কারণ মহিমা এবং তার পরিবারের সকলেই খুবই সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে গরিব ব্যক্তিদের ইফতারির আয়োজন করে। আর তারা সকলেই তাদের সাথে ভীষণ ভালো ব্যবহার করে। এভাবেই দেখতে দেখতে 13তম রোজার দিনে সোনালীদের বাড়িতে কোনো গরিব মানুষ ইফতার খেতে আসে না। কি ব্যাপার গো মা, আজকে তো আমাদের বাড়িতে কেউই ইফতার খেতে এলো না। আমার ফেসবুকের বন্ধুরা ওদেরকে দেখতে চাইছে, বাড়ি বাড়ি সবাই কমেন্ট করছে আমরা কিভাবে ইফতারের আয়োজন করছি, সবাই দেখতে চাইছে, কিন্তু আমি তো কিছু দেখাতেই পারছি না। তোমাদের বাড়িতে কেউ কখনো ইফতার করতে আসবে না, কারণ তোমাদের ব্যবহার খারাপ। একবার গিয়ে মহিমা কাকিমার বাড়িতে দেখে এসো, ওদের বাড়িতে প্রথমে 30 জন ইফতার খেতে আসতো, কিন্তু এখন 100 জন ছাড়িয়ে গেছে। এমনকি যারা আমাদের বাড়িতে এসে অপমানিত হয়ে এখান থেকে চলে গেছে, তারাও এখন মহিমা কাকিমার বাড়িতে বসে ইফতার করছে। কেন জানো? তোমাদের ব্যবহার, মন মানসিকতা ভীষণ বাজে। তোমরা শুধুমাত্র সমাজে লোক দেখানোর জন্য যা ইচ্ছা তাই করতে পারো। পবিত্র রমজান মাসে পুণ্য অর্জন করতে চাইলে মন থেকে করো, কাউকে দেখানোর জন্য নয়। আর আমি যে ইফতারের আয়োজনগুলো করেছি সেগুলো আমি নষ্ট করতে পারবো না, তাই আমি নিজে গিয়ে গরিব মানুষদের এই খাবারগুলো দিয়ে আসবো। রিনার কথা শুনে সোনালী এবং তার 2 মেয়ের ভীষণই খারাপ লাগে। আর রিনা যখন গরিব মানুষদের ইফতার দিতে চলে যায়, তখন সোনালী এবং তার 2 মেয়ে মহিমার বাড়িতে গিয়ে দেখে যে সেখানে সত্যি সত্যি 100 জন গরিব ব্যক্তি বসে খুবই আনন্দ করে ইফতার করছে। আর যা দেখে সোনালী এবং তার 2 মেয়ে নিজেদের ভুল বুঝতে পারে, তাই সময়ের সঙ্গে সঙ্গে তারা নিজেদের ব্যবহারে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করে। তারা আর কখনো লোক দেখানোর জন্য কোনো কিছু করে না। আর পরের বছর রমজান মাসে তারা সসম্মানী গরিব নিরীহ ব্যক্তিদেরকে বাড়িতে ইফতারের নিমন্ত্রণ জানায়। আর সোনালী তার 2 মেয়ে এবং রিনা সবাই মিলে একসঙ্গে 50 জন মানুষকে ভালোবেসে ইফতার খাওয়ায়। জয়িতা তার স্বামী কালু, শ্বশুর মশাই কালীচরণ বাবু এবং এক মেয়ে ফাল্গুনির সঙ্গে বাস করত। তাদের পরিবারটি একটি মধ্যবিত্ত পরিবার ছিল। কালুর একটা বড় মুদিখানার দোকান ছিল। সেই মুদিখানার দোকান চালিয়েই কালু যা টাকা ইনকাম করত, তাতে করেই তাদের সংসার হাসতে খেলতে চলে যেত। কালু এবং তার বাবা দুজনেই খুবই নিষ্ঠুর প্রকৃতির লোক ছিল। তারা জয়িতার সঙ্গে খুবই বাজে ব্যবহার করত। জয়িতা একদিন ঘর ঝাড়ু দিচ্ছিল, তখন এই হারামজাদি, দেখছিস না আমরা বসে আছি খাওয়ার জন্য? তাড়াতাড়ি খেতে দে, আমাদের খিদে পেয়েছে। সারাদিন তো বাড়িতেই থাকিস, কি এমন করিস সারাদিন? হ্যাঁ, আমরা বাড়িতে এলেই তো যত কাজ শুরু হয়। না না, আসলে ফাল্গুনি খেলাধুলো করছিল তো, তাই ঘরটা একটু নোংরা হয়ে গেছে, তাই ভাবলাম একটু পরিষ্কার করে তারপর তোমাদের খেতে দেব। দাঁড়াও, আমি এখনই খাবার দিচ্ছি। হ্যাঁ, তোর মেয়েটাও তো তোর মতোই হয়েছে, সব এক একটা অকর্মের ঢেকি, যেমনই মা তার তেমনই বেটি। জয়িতা কালুর কোনো কথার উত্তর না দিয়ে কালু এবং তার বাবাকে খেতে দেয়। মা, আমারও খিদে পেয়েছে, আমাকেও খেতে দাও। এই দাঁড়া, এই মেয়েটা বড্ড খাই খাই করে। আমরা খেতে বসেছি আর অমনি তোর খিদে পেয়ে গেল। আমাদের খাওয়া হয়ে যাবে, তারপর তুই আর তোর মা গিলবি। খাওয়া ছাড়া তো তোদের আর কোনো কাজও নেই। টাকা ইনকাম করতে যে কত কষ্ট, তোরা আর কিভাবে বুঝবি বলতো? এই কথা শুনে ফাল্গুনির মন খারাপ হয়ে যায় এবং সে চুপ করে যায়। কালু এবং তার বাবার খাওয়া হয়ে গেলে ফাল্গুনি ও তার মা খাবার খায় এবং সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা কালু যখন দোকানে যাবে বলে বাড়ি থেকে বের হচ্ছিল, তখন ফাল্গুনি তার বাবাকে বলে,
বাবা বাবা, আমাকে 100 টাকা দাও না, আমি বার্গার কিনে খাবো। অনেক দিন হয়ে গেছে আমি বার্গার খাইনি। ও বাবা, দাও না বাবা। 100 টাকা? 1 টাকাও হবে না। বার্গার খাবে? তোরা মা বেটি মিলে খেয়ে সব শেষ করেই দিলি। বাইরে যে কত লোকের কাছে দেনা আছে তার নেই ঠিক। আমি সেগুলো শোধ করতেও পারছি না, আর এখন আবার ভালো মন্দ খাওয়ার শখ জেগেছে। এরকম কেন করছো মেয়েটাকে? মেয়েটা বার্গার খেতে পছন্দ করে তুমি জানো তো? ও তো রোজ তোমাকে বার্গার এনে দিতে বলে, তুমি তো কখনোই ওর কথা শোনো না। ও তো তোমার মেয়ে হয়, মেয়ে বাবার কাছে আবদার করতে পারবে না নাকি? এই, তুই বেশি ফটর ফটর করবি না বলে দিলাম। যবে থেকে এই অপয়া মেয়েটা আমাদের জীবনে এসেছে সেই থেকে আমার ব্যবসায়ী ক্ষতি হচ্ছে শুধু। তোর বাবা কি এখানে লক্ষ লক্ষ টাকা জমা রেখে গেছে নাকি, যে আমি সবসময় মা বেটির মনের ইচ্ছা পূরণ করতেই থাকবো? একটা সামান্য বার্গারের জন্য তুমি এত বড় বড় কথা বলছো? আসলে কালু ফাল্গুনীকে পছন্দ করতো না, কারণ কালুর একটা পুত্র সন্তানের প্রয়োজন ছিল। সে ভাবতো ছেলে বড় হয়ে তার মুদিখানার দোকান চালাবে আর তাকে কোনো কাজ করতে হবে না। কিন্তু জয়িতা একটা মেয়ে সন্তানের জন্ম দেওয়ায় কালু খুবই অসন্তুষ্ট হয়েছিল। কালু এতটাই নিষ্ঠুর ছিল যে ফাল্গুনীকে সে মেয়ে বলে মন থেকে কখনোই মেনে নিতে পারত না। ফাল্গুনী জন্ম নেওয়ার পর জয়িতা অনেকবার মা হওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে আর দ্বিতীয়বারের জন্য মা হতে পারে না। ফাল্গুনী বাবার ভালোবাসা ছাড়াই বড় হতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে কালুর ব্যবসায় অনেক মন্দা দেখা দেয়। ব্যবসার হাল ধরতে সে অনেকের কাছ থেকে অনেক অনেক টাকা ধারও করেছিল। কালুর সঙ্গে ঘটে যাওয়া দুর্ভোগগুলোর জন্য সে ফাল্গুনীকেই দায়ী করত। কালু আজকেও ফাল্গুনীর জন্য জয়িতাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দোকানে চলে যায়। মা, বাবা আমার সঙ্গে সবসময় এমন করে কেন মা? আমি তো শুধু একটা বার্গার খেতে চেয়েছিলাম। আমি কি অনেক বড় ভুল করে ফেলেছি? না রে মা, একদমই নয়। তোর বাবার কথাই তুই কিছু মনে করিস না মা। আসলে দোকানের জন্য তোর বাবা খুব চিন্তায় আছে, তাই তোকে উল্টোপাল্টা বলে ফেলেছে। তুই বার্গার খাবি তাই তো? বাইরে থেকে তো তুই অনেক বার্গার কিনে খেয়েছিস, আজকে আমি নিজে হাতে তোকে বার্গার করে খাওয়াবো। কি সত্যি তুমি বার্গার বানাতে পারো মা? পারি না, তবে চেষ্টা তো করতেই পারি। আমার মেয়ে বার্গার খেতে চেয়েছে, আর আমার কাছে তো এখন বার্গার কেনার মতো টাকা নেই, তাই বাড়িতেই কম খরচে তোমার জন্য বার্গার বানাবো। জয়িতা বাজার থেকে প্রয়োজন মতো অল্প কিছু উপকরণ নিয়ে আসে। চিকেন কেনার টাকা না থাকায় সে আলু দিয়েই ফাল্গুনির জন্য ভেজ বার্গার বানায়। এই নে তোর বার্গার রেডি, নে কত বার্গার খাবি খা, আমি 3টে বার্গার বানিয়েছি দেখ। ফাল্গুনি বার্গার খেয়ে বলে, মা এই বার্গারগুলো খুব ভালো হয়েছে, দোকানের থেকেও ভালো। ও মা, একটা বার্গার আমি খাচ্ছি, তুমি একটা খাও আর একটা রেখে দাও। বাবা এলে আমি বাবাকে বার্গারটা খেতে বলবো, দেখবি বাবা এত ভালো বার্গার খেয়ে আর রাগ করবে না। আচ্ছা ঠিক আছে আমার পাগল মেয়ে। ওদিকে কালু এক বড় বিপদে পড়ে যায়। সে যার যার কাছ থেকে টাকা ধার করেছিল তারা সকলে একজোট হয়ে কালুর দোকানে আসে। আমাকে একটু সময় দিন, আমি আপনাদের সবার টাকা দিয়ে দেব, কথা দিচ্ছি। না, তোর কোনো কথাতেই আমরা আর বিশ্বাস করব না। এই তোমরা দেখছো কি, এর দোকানের যত মালপত্র আছে সব গাড়িতে তোলো আর এর দোকান ভেঙে গুঁড়িয়ে দাও। না, এমন করবেন না, এমন করবেন না দয়া করে। কেউ কালুর কোনো কথা শোনে না। সবাই মিলে দোকান ভাঙচুর করে সেখান থেকে চলে যায়। কালু মন খারাপ করে বাড়ি ফিরে আসে। কালু বাড়িতে এলেই ফাল্গুনি বার্গারটা নিয়ে তার কাছে আসে। বাবা এই দেখো মা বার্গার বানিয়েছে, খেয়ে দেখো খুব ভালো হয়েছে। কালু রেগে গিয়ে ফাল্গুনির হাত থেকে বার্গার নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এবং কোনো কথা না বলেই তার মেয়ের গায়ে হাত তোলে। এই অপয়া কাল লাগিনি মেয়ের জন্যই আজ আমার এত সর্বনাশ হয়ে গেল। আজকে বাড়ি থেকে বেরোনোর সময় বাধা দিয়েছিলি কেন বল? আজকে তোকে আমি মেরেই ফেলবো, দরকার নেই এমন কালমুখী মেয়ের আমার। এই বলে ফাল্গুনিকে মারতে থাকে। এই দেখে জয়িতা খুব রেগে যায়। কালু কি করছো কি তুমি? ছাড়ো বলছি আমার মেয়েকে। ছি, তুমি বাবা হয়ে একটা নিষ্পাপ বাচ্চাকে এভাবে মারছো? আমার মেয়েটা কি দোষ করেছে হ্যাঁ, যে তুমি সবসময় ওকে এমন করো? তোমার মতো বাবা থাকা চেয়ে না থাকা ভালো। আর তোমার মতো স্বামীরও আমার দরকার নেই, অনেক অত্যাচার সহ্য করেছি, আর নয়। হ্যাঁ হ্যাঁ, যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি তোদেরকে আর এই বাড়িতে থাকতেও দেবো না, যা বেরিয়ে যা, আমি অন্য বিয়ে করব, যা এখান থেকে। কালু জয়িতা ও তার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। জয়িতা তার বাবা মায়ের বাড়িতে যায়, কিন্তু তার বাবা মায়ের দারিদ্র্যময় অবস্থা দেখে জয়িতা তাদের বলতে পারে না
যে সে তার স্বামীকে সারা জীবনের জন্য ছেড়ে চলে এসেছে। কয়েকদিনের জন্য বাবা মায়ের বাড়িতে থাকার পর জয়িতা তার মেয়েকে নিয়ে সেখান থেকেও চলে যায়। সে তার মেয়েকে নিয়ে কোথায় যাবে কিছু বুঝতে না পেরে রেল স্টেশনে গিয়ে বসে পড়ে। মা, আমরা এখন কোথায় যাব? ও মা, এসব আমার জন্য হচ্ছে বলো? আমি খুব খারাপ, তাই না? না রে মা, তুই এমন কথা আর কোনোদিনও বলবি না। তুই তো আমার লক্ষ্মী মেয়ে। ফাল্গুনী তার মায়ের সঙ্গে রেল স্টেশনের চেয়ারে অনেকক্ষণ ধরে বসে থাকে। ফাল্গুনী স্টেশনের দৃশ্য ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। সে দেখে যে অনেক ফেরিওয়ালা স্টেশনের ধারে ঠেলাগাড়ি করে নানান রকম খাবার বিক্রি করছে, যেমন পকোড়া, চাউমিন, রোল, সিঙ্গারা ইত্যাদি। ফাল্গুনী ছোট ছিল ঠিকই, কিন্তু তার মাথায় প্রখর বুদ্ধি ছিল। মা, ও মা, দেখো কতজন কত কিছু বিক্রি করছে, কিন্তু এখানে তো কেউ বার্গার বিক্রি করছে না। দেখো, একটাও বার্গারের দোকান নেই। মা, আমি আর তুমি যদি বার্গার বিক্রি করি তাহলে এদের মতো আমাদেরও অনেক বিক্রি হবে। ফাল্গুনীর কথা শুনে জয়িতাও একটা ভালো আইডিয়া পায়। জয়িতা নিজের এবং তার মেয়ের পায়ের নূপুর বিক্রি করে কিছু টাকা পায়। সেই টাকা দিয়ে সে পরের দিন থেকে একটা ঠেলাগাড়ি ভাড়া নিয়ে বার্গার বিক্রি করতে শুরু করে দেয়। ফাল্গুনী তার মিষ্টি গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে, দাদারা দিদিরা বার্গার খেয়ে যান, অনেক সুস্বাদু বার্গার। আমার মায়ের হাতের বার্গার খুব ভালো খেতে। ভেজ নন ভেজ 2 রকমেরই বার্গার পেয়ে যাবেন। এক এক করে তাদের বার্গারের ঠেলাগাড়ির সামনে ভিড় বাড়তে থাকে। স্টেশনে যেহেতু বার্গারের কোনো দোকান না থাকায় সবাই নতুন খাবারের দিকে আকৃষ্ট হয়। কয়েকদিনের মধ্যেই তাদের কেনাবেচা অনেক বেড়ে যায়। তারা তাদের ইনকামের কিছু টাকা দিয়ে একটা ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। এর আগে বেশ কিছুদিন তারা স্টেশনেই রাত কাটিয়েছিল। মা ও মেয়ের বার্গার ব্যবসা বেশ চলছিল। একদিন কালু এবং তার বাবা ওই স্টেশন দিয়েই কোথাও একটা যাচ্ছিল। তখন তারা জয়িতা ও তার মেয়েকে বার্গার বিক্রি করতে দেখতে পায়। বাবা, দেখেছো আমাদের ব্যবসা তছনছ করে দিয়ে মা বেটি মিলে বার্গারের ব্যবসা শুরু করেছে। এত টাকা ওরা পেলো কোথা থেকে বলো তো? আমার তো দেখেই রাগে গা জ্বলে যাচ্ছে। এরা তো দেখছি বেশ সুখেই আছে। এদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কালু তার বাবার সঙ্গে একটা ফোন দিয়ে আটে। মাঝরাতে স্টেশন জনশূন্য হয়ে গেলে কালু ও তার বাবা জয়িতা ঠেলাগাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরের দিন জয়িতা ও ফাল্গুনী তাদের দোকানের এমন অবস্থা দেখে অবাক হয়ে যায়। এসব কি হয়ে গেল রে মা? হে উপরওয়ালা, এ তুমি কি করলে? এত কষ্ট করে সব ঠিকঠাক করেছিলাম, তুমি আবার সব শেষ করে দিলে। কেঁদো না মা, কিচ্ছু শেষ হয়নি। আমরা এবার চুরিতে করে বার্গার নিয়ে ট্রেনে উঠে বার্গার বিক্রি করব। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ফাল্গুনীর কথা শুনে জয়িতা তাই করে। তারা অন্যান্য কিছু ফেরিওয়ালার সঙ্গে বার্গার নিয়ে ট্রেনের মধ্যে বিক্রি করতে থাকে। এর ফলে তাদের বেচাকেনা আরো বেড়ে যায়। কয়েক মাসের মধ্যে তারা আবার স্টেশনের পাশেই একটা ছোট্ট দোকান খোলে। একদিন ফাল্গুনী দেখে যে স্টেশনে খুব লোকজনের ভিড় লেগে আছে। ফাল্গুনী সেখানে গিয়ে দেখে যে তার বাবার অর্থাৎ কালুর অ্যাক্সিডেন্ট হয়েছে। তার দুটো পা ট্রেনে কেটে গিয়েছিল। সে যন্ত্রণায় কাতরাতে থাকে। বাবা, এটা আমার বাবা হয়। ও বাবা, তোমার কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না তোমার। ফাল্গুনী তাড়াতাড়ি করে তার মাকে ডেকে আনে এবং তারা কালুকে হসপিটালে নিয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও জয়িতা, উপরওয়ালা আমাকে পাপের শাস্তি দিয়ে দিল। ফাল্গুনী মা আমার, তুইও আমাকে ক্ষমা করে দে। আমি তোর বাবা হওয়ার যোগ্য নই মা, আমাকে ক্ষমা করে দে। কালু এবং তার বাবা দুজনেই ক্ষমা চাইতে থাকে। জয়িতা ও ফাল্গুনী তাদের ক্ষমা করে দেয়। তারা আবার একসঙ্গে বাস করতে থাকে। কালু ও তার বাবা জয়িতার বার্গারের ব্যবসায় সাহায্য করতে থাকে।